ক্লাস শেষে তুমি অফিসে আমার সাথে দেখা করবে। স্যার আমরাও কি আসবো? না, শুধু এই মেয়েটা যাবে। এখন তিনজনই হাত লম্বা করে মেলে ধরো। প্রতিজনের দু হাতে দুইবারই করে চারবারই বেতের আঘাত পড়ল। নতুন স্যারের হাতে বেতাঘাত খেয়ে ক্লাসের পেছনের বেঞ্চে গিয়ে বসল পিয়াসা। তারা তিন বন্ধু মিলে মার খেয়েছে। ক্লাসের দরজার সামনে গিয়ে অন্য ক্লাসে যেতে রায়হান স্যারও দেখে ফেলছে। লজ্জায় মাথা কাটার মতো অবস্থা পিয়াসার, কারণ রায়হান স্যার তাকে ভালো জানে। তাদের অপরাধ, তারা ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছে। লাউয়ের কষি ডগার মতো সরু হাতের তালুটার দিকে চেয়ে আছে পিয়াসা। লাল হয়ে আছে হাতের তালুর উপরে। টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হাতের ব্যথার চেয়ে গরম চোখের বলা নতুন স্যারের রুক্ষ কথাগুলো পিয়াসার হৃদয়টাকে বিদীর্ণ করে দিল। ক্লাস ছুটি হয়ে গিয়েছে। দ্রু দ্রু বক্ষে পিয়াসা অফিসে ঢুকলো। পুরো অফিস ফাঁকা, অন্য স্যারেরা চলে গিয়েছে। দেখলো নতুন স্যার বসে আছে গম্ভীর মুখে। স্যার আসসালামু আলাইকুম, আমাকে আসতে বলছেন। যদিও পিয়াসা জানে কারণটা, তবুও না জানার ভান করলো। নতুন স্যার নিজের হাতে মুঠি থেকে একটা টিস্যু কাগজ বের করলো, মেলে ধরলো পিয়াসার চোখের সামনে। অগ্নিশর্মা দৃষ্টিতে জিজ্ঞেস করলো, এখানে কি লেখা পড়ো। পিয়াসা নিশ্চুপ, আড়ষ্টভাবে ঠায় দাঁড়িয়ে আছে টেবিলের একপাশে। কি হলো, পড়ছো না কেন? নাকি অন্ধ? দেখতে পারছো না? 3 ঘন্টা সিনেমা কিভাবে দেখলে? স্টুপিড মেয়ে কোথাকার! রাগত স্বরে বলল স্যার। পড়তেছি তো স্যার, নরম গলায় বলল পিয়াসা। কই, আমি তো শুনতে পাইনি। শব্দ করে পড়ো, যেন আমি শুনতে পাই। ডুবে ডুবে ভালোবাসি। পিয়াসা নিরুপায় হয়ে বাক্যটি উচ্চারণ করলো ক্ষীণ গলায়। পিয়াসার চোখে দিকে চেয়ে হোয়াট ননসেন্স বলে উত্তেজিত হয়ে গেল স্যার। পিয়াসা কেঁপে উঠল মুরগির ছানার মতো। এই মেয়ে, তোমার বয়স কত? 16 শেষের দিকে। আমার বয়স কত জানি না স্যার, তোমার চেয়ে মিনিমাম 10 বছরের সিনিয়র আমি। আর আমার নাম জানো? এখন মনে পড়ছে না স্যার। আইমান শেখ। নামটা মনে রেখো। তোমার এতটুকুনো বয়সে এত দুঃসাহস হয় কীভাবে একজন নতুন টিচারকে প্রেমের প্রপোজাল করা? নির্লজ্জ বেহায়া কোথাকার! স্যার বিশ্বাস করুন, আমি এটা আপনাকে লিখিনি। এটা একটি সিনেমার নাম। লিখেছি এমনিতেই, আপনার থেকে নেওয়া গাইডের ভিতরে বেখেয়ালবশত রাখা হয়ে গিয়েছে। তুমি এখন মিথ্যে বলবে? এটাই স্বাভাবিক। কাল স্কুলে আসতে তোমার বাবাকে নিয়ে আসবে। চাইলেই আমি তোমাকে স্কুল থেকে বহিষ্কার করতে পারি, কিন্তু করুণা করলাম তোমাকে, কারণ সামনে এসেছি পরীক্ষা তোমার। তবে তোমার বাবাকে কিছু কথা জিজ্ঞেস করব, কিভাবে মেয়েকে শিক্ষা দিয়েছে। পিয়াসা থরথর করে কাঁপতে শুরু করলো, এমনভাবে কাঁপছে যেন কচু পাতার উপরে জমে থাকা টলটলে এক বিন্দুর জলকণা আলতো টোকাতে হেলে পড়ে যাবে। বোবা স্বরে কেঁদেই ফেলল সে। দুহাত জোর করে অনুরোধ করলো, স্যার এমনটা করবেন না। অভিভাবক আমার নামে এমন অভিযোগ শুনলে মেরেই ফেলবে আমাকে। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনার সাথে কোনো ভুল হবে না। আপনার দিকে চোখ তুলেও চাইব না। আপনার কথা মান্য করে চলবো। আমাকে ক্ষমা করে দিন। ওকে, অভিভাবক আনতে হবে না, যাও ক্ষমা করে দিলাম। মন দিয়ে পড়াশোনা করবে। জি স্যার, বলে মাথা নত করে পিয়াসা অফিস ত্যাগ করলো। তারপর হতে পিয়াসা খুব সচেতনভাবে চলাফেরা করে স্কুলে। আইমান স্যারের সামনে কোনো ভুলেও ধরা পড়লে নিস্তার নেই। আইমান স্যারও পিয়াসাকে নজরে রাখে। ক্লাসে যেমন ভালো কোনো স্টুডেন্ট কোনো শিক্ষকের বিষয়ে নজর কাড়ে, তেমনি কোনো বাজে স্বভাবের জন্য নজর পড়ে। পিয়াসাও তেমন আইমান স্যারের নজরে পড়ে গিয়েছিল নেতিবাচকভাবে। ভীষণ ভয় পায় আইমান স্যারকে পিয়াসা। রাশভারী টাইপের লোক, যেমন স্বল্পভাষী তেমনি স্পষ্টবাদী। পরের দিন ক্লাসে গেলে বন্ধুরা তাকে ঘিরে ধরল, স্যার কেন ডেকেছে শোনার জন্য। তাদের চোখে মুখে উদ্বিগ্নতার সাথে কৌতূহল মেশানো। পিয়াসা বানানো কথায় ওদের ভুলালো, নয়তো এই লেজুর বাহিনীর হাত থেকে তার রক্ষা নেই। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্টও দিয়ে দিল। পিয়াসা সহ অন্য বন্ধুরা একই কলেজে ভর্তি হলো। পিয়াসা খুব করে অন্য কলেজে পড়তে চেয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করা তার কোনো ইচ্ছেই নেই। সেই বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাওয়ার পর হতেই কিন্তু বাসা থেকে তাকে বলে দিয়েছে, এ তো লাভঝাপের দরকার নেই, জজ ব্যারিস্টার তো আর হবে না, সুতরাং এখানেই যেন ইন্টার পাস করে, পরে দেখে শুনে বিয়ে দিয়ে দিবে। অজ্ঞাতরা এখানে ভর্তি হতে হলো পিয়াসার। আয়মান স্যার কলেজেও তাদের ক্লাস পেল। পিয়াসা মনে মনে দুঃখ প্রকাশ করে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, কি আর করার, পড়েছে কুকুরের হাতে, খানা খেতে হবে একসাথে। আয়মান স্যারের সাথে ক্লাসের অন্যরা যতটুকু কথা বলে বা বলতে হয়,
পিয়াসা ততটুকু বলে না, গুটিসুটি হয়ে থাকে স্যারের সামনে গেলে। কলেজে ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা চলছে। একদিন পরীক্ষা শেষে ঝুম বৃষ্টি শুরু হলো। ক্লাসের সবাই চলে যাচ্ছে, পিয়াসা দাঁড়িয়ে আছে। রায়হান স্যার এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বৃষ্টি থামার অপেক্ষায় আছো? জি স্যার। এখন বর্ষাকাল, ছাতা সাথে রাখতে ভুলে যাও কেন? এর আগেও কয়েকদিন তোমাকে ভিজে যেতে দেখেছি। পিয়াসা মাথা নিচু করে জানালো, বৃষ্টি থেমে গেলে বাসায় যাব স্যার, আপনি যান। স্কুল কলেজের সব স্টুডেন্ট চলে গিয়েছে, তুমি একা দাঁড়িয়ে আছো। আমার ছাতার নিচে আসো, তুমি রিক্সা নিলে আমি চলে যাব। পিয়াসা নমনীয়ভাবে বলল, না স্যার লাগবে না, আমার এসবে অভ্যাস আছে, একটু অপেক্ষা করে ভিজে চলে যাব। আজব তো, ভিজে যাওয়ার দরকার কি? পিয়াসা নিরুত্তর। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আজ পিঠের চামড়া আস্ত রাখবে না বাসায় গেলে? কাল আবার তোমাদের এক্সাম আছে, প্রস্তুত নিতে হবে না? তোমার বাসা কি বেশি দূরে? বাসার ঠিকানা বলো পিয়াসা। খুব দূরে নয় তো, আসো বলছি। রায়ান ছাড়া জোড়াজুড়িতে পিয়াসা তার ছাতা নিচে যেতে বাধ্য হলো। বিদ্যালয়ের প্রসঙ্গ ছেড়ে রাস্তার উপরে উঠল দুজন। প্রবল বৃষ্টির জন্য কোনো রিক্সা নেই। কিছু সময় অপেক্ষা করে একটা রিক্সা পেল। রায়হান স্যার পিয়াসাকে উঠতে বলল। পিয়াসা ভাড়া শুনেই কাচুমুচু শুরু করলো। স্যারকে বলাও যাচ্ছে না এই ভাড়া তার কাছে নেই। চট করে তার মাথা খেলিয়ে গেল। বুদ্ধি করে বলল, স্যার আমি এই রিক্সা নিয়ে গেলে আপনি কিভাবে যাবেন? কতক্ষণ অপেক্ষা করবেন? তার চেয়ে এই রিক্সাতেই উঠুন, আমাকে নামিয়ে দিয়ে আপনি এই রিক্সায় চলে যেতে পারবেন। শুনে রায়ান স্যার খুশি হলেন, বললেন, বাহ, ভালো বললে তো তুমি, এক ঢিলে দুই পাখি মারা হবে। পিয়াসা রিক্সা জড়সড় হয়ে বসে আছে, বৃষ্টির সাথে তার মুখ হাত ভিজে যাচ্ছে। রায়হান পকেট থেকে রুমাল বের করে দিয়ে ঘাড় মুখ মুছে ফেলে, ঠান্ডা লেগে যাবে। মাথা নাড়িয়ে পিয়াসা রুমালটা নিল হাতে। একতলা একটা পুরনো বাড়ির সামনে গিয়ে রিক্সা থামলো। পিয়াসা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গেটের ভেতরে চলে গেল। মোবাইল বেজে উঠল। রায়ান স্যার রিক্সাওয়ালাকে বলল, মামা একটু দাঁড়ান। রিক্সা টানলে বাতাস আর বৃষ্টির জন্য মোবাইলে কথা বলতে অসুবিধা। রিসিভ করে জরুরি ফোনালাপ সেরে নিল রায়হান। মিনিট ব্যবধানে তার কানে অচেনা গলার চিৎকার ভেসে এলো বাড়িটির ভেতর থেকে। রায়হান নিবিড় দৃষ্টি দিয়ে চাইল সেদিকে। পিয়াসাকে দেখা যাচ্ছে গেট বরাবর রুমটার মাঝে, এবং দেখতে পেল মাঝবয়সী এক মহিলা পিয়াসার চুলের ঝুঁটি ধরে বলছে, জমিদারের বেটি, ঘরে কাম থাকে জানোস না? কলেজ থেকে আসছো সেতক্ষণ লাগে নাকি ভাতার জোগাইছ? ছাতা ছাড়া এই বাদলাকালে কি ভাতার নামিয়ে দিল? পীড়িত করো, তোর মা ময়রা আমার হয়েছে যত জ্বালা। রাহান বাগরুদ্ধ হয়ে গেল, দ্রুত চড়িয়ে এলো সেখান থেকে, কারণ পিয়াসাটাকে দেখতে পেলে কলেজে যাওয়াই ছেড়ে দিবে। এই অবস্থায় একটা মেয়েকে অহেতুক বিভ্রান্তকর সিচুয়েশনে ফেলা কোনো সভ্য মানুষের কাজ নয়। এক পলক বাড়িটার দিকে চোখ বুলালো রায়ান। শরীরের নানা স্থানে ক্ষতর মতো বাড়িটির দেওয়ালের স্থানে পলিশটারও খসে পড়েছে। লাগোয়া বেশ কয়েকটি রুম দেখা যাচ্ছে খোলা গেটের ভেতর দিয়ে। যেতে যেতে রাহান ভাবতে থাকে, দূর থেকে কিছু মানুষের পারিবারিক জীবনের আন্দাজ করা অকল্পনীয়। এত সুন্দর একটা মেয়ের জীবনে এতটা লাঞ্ছনার। রাহানের বুকের ভিতর পিয়াসার জন্য সহানুভূতির চর জেগে উঠল। পিয়াসা তার জন্য জমে থাকা সব কাজ সেরে নেয়, হাত মুখ ধুয়ে ভাত খেতে নেয়, পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সৎ ছোট বোনদের সাথে। আজ পরীক্ষা শেষ। পিয়াসা উৎফুল্ল মনে কলেজের বারান্দা দিয়ে হেঁটে, পেছন থেকে পিয়াসার সামনে একটা তাজা গোলাপ এসে পড়ল। পিয়াসা চোখে গোলাপটি কুড়িয়ে নিতে যাবে, অমনি একজন পুরুষের পায়ের স্যান্ডেলের নিচে চাপা পড়ে যায় ফুলটি। পিয়াসা মাথা তুলে দেখে আয়মান স্যার। পিয়াসা চোখে গোলাপটি কুড়িয়ে নিতে যাবে, অমনি কারো বলিষ্ঠ পায়ের স্যান্ডেলের নিচে চাপা পড়ে যায় ফুলটি। পিয়াসা মাথা তুলে চেয়ে দেখে আয়মান স্যার। সে ভূত দেখার মতো ঘাবড়ে গেল। আর ভাঙা স্বরে কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার কে মেরেছে ফুল আমি জানি না। কলেজে কি সুন্দর মেয়ে, তুমি একা, আর দ্বিতীয় কেউ নেই। আর যদি নাই বা জানো তাহলে ফুলটা তুলতে যাচ্ছিলে কেন? রুক্ষ স্বরে বলল আয়মান। স্যার ফুল আমার খুবই ভালো লাগে, তাই ফুলটা নিতে যাচ্ছিলাম। এর বেশি কিছুই পিয়াসা বলতে গিয়েও পারল না। এখন বড় হচ্ছ তুমি, প্রেম করো আর যাই করো সেটা তোমার ফ্রিডম, তবে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের বাইরে গিয়ে করবে। এসব থার্ড ক্লাস কর্মযজ্ঞ যেন এখানে আর না দেখি। লুকানো ক্ষোভ আর দুঃখ নিয়ে পিয়াসা লম্বা লম্বা পা ফেলে আয়মানের সামনে থেকে চলে গেল। হেয়ালি করে ভাবল, পূর্বের জমনে মনে হয় আমার কপাল এটাই লিখা ছিল। হে বালিকা, একদা তুমি ধরণীতে পদার্পণ করিবে।
কারণে অকারণে এক যুবক শিক্ষক দ্বারা অপমানিত হইবে, যে তোমাকে দেখলে যুবক রূপধারী বয়স্কার বেশি ধরিবে। দূর, কি সাইপাস চিন্তা করিয়া বলে পিয়াসা নিজের মাথায় নিজেই মৃদু ধাক্কা দিল। আয়মান কলেজের বারান্দা ধরে এগিয়ে গেল। খুঁজে দেখল কেউ নেই। তাহলে ফুল ছোড়া ছেলেটি কই? মনে হয় আমাকে দেখে পালাইছে। পুনরায় গিয়ে দলিত মথিত হইয়া ফুলটার দিকে চাইল। আমি ফুল খুব ভালোবাসি স্যার। পিয়াসার নরম হয়ে বলা বাক্যটি নিজের অজান্তেই মনে হলো আবার। সেকেন্ড ইয়ারে উঠে গেল পিয়াসা। ক্লাসে অন্য বন্ধুরা আয়মান স্যারের কাছে কোচিং করছে, পিয়াসা অন্যদের সাথে কোচিং করছে। কারণ ইংরেজির জন্য আয়মান স্যার ভালো। কোচিং ক্লাস হয় কলেজের কমন রুমে। আজ স্যার এখনও আসেনি কোচিং ক্লাসে। সব বন্ধুরা নানান খুনসুটিতে মেতে উঠেছে। পিয়াসা এই বন্ধু গ্রুপের নাম হলো গুলু বাহিনী। সুপার গুলুর আটার মতো তারা একে অপরের সাথে আষ্টে পিষ্টে লেগে থাকে। এই, তোরা একটা কৌতুক শুনবি? বলল হিরণ। পিয়াসা দাঁত কিলিয়ে বল তো শুনি। তোর আবার কৌতুক? ঘুরে ফিরে যেই লাউ সেই কুদো। এই পেশা, চুপ কর। হিরু শোন, আজ থেকে এই মুহূর্ত থেকে তোর সাথে আমার আড়ি। যেদিন তুই পিয়াসা বলে ডাকবি, ঠিক সেদিন তোর সাথে কথা হবে। জেবা গুনগুনিয়ে বলল, পেশা প্লাস ইকুয়াল হয়? বলে মুখ চেপে মিটমিট করে হাসলো। তুই এত বেশরম মাইয়া কেন? পাশ থেকে জুলি বলল, এই ব্যাপার না জুলি, বাদ দে। যেবার মন এমন একটা খাটা দুস্থ থাকার দরকার আছে, সময় অসময়ে কাজে লাগানো যাবে। একদমে বলল পিয়াসা। এই পেশাবো কৌতুকটা শুনে যা আড়ি দেওয়ার আগে। স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছে শিশুসুলভ কণ্ঠে, ও গো, আমি মরে গেলে তুমি কি করবে? স্বামী, পাগল হয়ে যাব জান। স্ত্রী, আচ্ছা, তুমি কি আবার বিয়ে করবে? স্বামী, অবশ্যই বিয়ে করবো জান। স্ত্রী, কি তুমি এত বড় বেঈমান? স্বামী, পাগল কখন কি করে, ঠিক আছে জান। শান্ত স্বভাবের পিয়াসা অন্য বন্ধুদের সাথে হেসে কোটি কোটি হলো। আরেকটা কৌতুক শুনে বলল হিরান, আবার বলবো? পার্কের একটা বেঞ্চিতে বসে আছে প্রেমিক প্রেমিকা। তারা একে অন্যের প্রতি প্রেমের পরিমাণ বোঝাচ্ছে। এক পর্যায়ে প্রেমিকাটি উঠে দাঁড়িয়ে গেল। চোখে মুখে রাজের অস্থিরতা। একটু খোলা জায়গায় গিয়ে বুক টান টান করে দাঁড়ালো। দুহাত মিলে ধরে আকাশের দিকে মুখ তুলে বলল, পিয়া, আমার স্বাধীনভাবে প্রেম করব। কেউ কোনো বাধা হয়ে আসতে পারবো না। কারণ এই পৃথিবী শুধু তোমার আমার, আমাদের দুজনার। পার্কের মাঝ বরাবর মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে এক প্রবীণ লোক। তিনি শুনতে পেয়ে এগিয়ে এলেন প্রেমিক ছেলেটির সামনে। বললেন, তাহলে কি তোমরা দুজন ছাড়া এই পৃথিবীতে বাস কর, আমরা সবাই ভাড়াটিয়া? হো হো করে সব বন্ধুরা উচ্চস্বরে হাসতে লাগলো। যেবা বলো, চরম হয়েছে এটা। বিনা টিকেটে পিওর বিনোদন দিলাম তোদের। আমার দিকে একটু নজর রাখিস তোরা। হ, রাখছি। ফল্টু বয় হিরোর দিকে চোখের পাতা টেনে পড়ল জুলি। স্মার্ট ছেলেমেয়েরা কি আড্ডাবাজি চলছে? বলে আইমান স্যার চলে এলো। সবগুলো বোবা হয়ে গেল পলকেই। কোচিং চলাকালীন রায়হান স্যারও ক্লাসে ঢুকলো। আয়মানের সাথে তার কথা বলার ধরন থেকে ছাত্র হিরণ জিজ্ঞেস করলো, স্যার, আপনার দুজন মনে হয় ফ্রেন্ড? আয়মান সহস্যে হেসে বলল, ওহো, তোমরা জানো না, রায়হান ও আমি বহুদিনের পুরনো বন্ধু। আমরা দূরের এলাকা হলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একসাথে শেষ করেছি, বাট আমার লাইফে ওর আবেদন বেশি। রায়হান বন্ধু আয়মানের পিঠ চাপড়ে, ও ভালো ছেলে তো, তাই সামান্য কিছুকেই অসামান্য করে বলতে পারে। মাশাআল্লাহ স্যার, আপনাদের বন্ধুত্বের বন্ধন যেন অশ্রান, চির অক্ষয় থাকে। আশীর্বাদের ঢঙে বলল নাহিদ। তোমার কথা ফুলচন্দন পটুক, হেসে বলল রায়হান। যে বাবা তুলি কানে কানে ফিসফিসে কি যেন বলছে। আয়মান বলল, কি বলছো তোমরা? সাহসী মেয়ে তুলি বলে ফেলল, স্যার, বলছি যে কোনো মানুষ বন্ধুত্ব যতই মধুর হোক আর গভীর হোক, কিন্তু নিজেদের বউ বা বরের ভাগ কেউই দিবে না। রায়হান বলল, খুব দামি কথা বললে তুলি, এটা অসম্ভব। হয়েছে, টপিক চেঞ্জ করো এবার তোমরা, নির্দেশ দিল আয়মান। সবগুলো নোট খাতায় মনোনিবেশ করলো। রায়হান পিয়াসার দিকে চেয়ে আছে সকরুণ চোখে। সেদিনের পর হতে পিয়াসার জন্য তার হৃদয়ে একটা সফট কর্নার কাজ করেছে। পিয়াসাকে নিয়ে তার মনে শত প্রশ্ন শত জিজ্ঞাসা, এই যেন এক দুর্বিনার কৌতূহল। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে, কী ধরে প্রসঙ্গ তুলবে, তার কোনো অবলম্বন খুঁজে পাচ্ছে না। পিয়াসা মনে হয় পড়াশোনার আগের চেয়ে বেশি মনোযোগ হয়ে উঠেছে। চুপচাপ দেখা যাচ্ছে যে। জিজ্ঞেস করলো রায়হান। পিয়াসা এক পলক চোখ তুলে চাইল রায়হানের দিকে, কিন্তু মুখে কিছুই বলল না। রায়হানও আর কিছুই জিজ্ঞেস করলো না।
সবার উদ্দেশ্যে বলো, পরীক্ষার সময় দেখতে দেখতেই ঘনিয়ে আসবে। তোমরা কারো কোনো সমস্যা হলে আইমান স্যারকে ফোন দিবে। আইমান হিরোর খাতায় তার পাবলিক নাম্বার লিখে দিয়ে সবার নাম্বার নিয়ে রাখো, এনি টাইম ফোন দিতে পারবে। পিয়াসা ছাড়া সবাই নাম্বার লিখে নিল। পিয়াসার নম্বর নিলে না যে, জিজ্ঞেস করলো রায়হান। স্বল্পভাষী আইমান দেখেও চুপ রইল, কারণ সে জানে তার মতো করে এই মেয়েটা তাকে পছন্দ করে না, আর না করাটাই অস্বাভাবিক। তাই হয়তো নাম্বার নেয়নি। পিয়াসা চুপ হয়ে আছে। রায়হান যা বোঝার বুঝে নিল, তাই দ্বিতীয় কোনো প্রশ্ন করল না আর। কোচিং শেষ হয়ে গেলে সবাই একসাথে বের হয়ে গেল। পিয়াসা রায়হানের পিছন পিছন গিয়ে স্যার বলে ডাক দিল। রায়হান পুলকিত হয়ে মনে মনে দাঁড়িয়ে গেল। স্যার, আপনার রুমালটা সেদিন যে দিয়েছিলেন, এই নেন। ওহ, আমি ভুলে গিয়েছি, এই সামান্য কিছু ফেরত দিতে হয়, রেখে দাও তুমি। না স্যার, সামান্য হোক কি হয়েছে, জিনিস তো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দিয়েছি। আচ্ছা দাও। রুমাল দিলে নাকি ঝগড়া হয়, আমার দাদুর মুখে শুনছি। তবে না ধুলেই বেশি ভালো হতো। বুঝলাম না স্যার, না ধুলে বেশি ভালো হতো কেন? রায়ান ছল করার আশ্রয় নিল। তুমি কষ্ট করে না ধুলেও হতো, এটা মিন করেছি। তাই বলেন বলে পিয়াসা মিষ্টি এসে দিল। রায়হান কৌশলে তার মোবাইল নাম্বার লিখে দিল পিয়াসাকে। বলো, যে কোনো প্রয়োজনে ফোন নয়, শুধু মিস কল দিলেই হবে। চকিতেই বিষম হলো পিয়াসা। বুকের ভিতর খসখসনি শুরু হলো। একজন শিক্ষক এত উপচানো আন্তরিকতা কেন আমার মতো একজন নিরীহ ছাত্রীকে দেখাচ্ছে? কারণ কি? কোনো সমস্যা পিয়াসা? কাচুমাচু করতে করতে জানালো, স্যার আমার মোবাইল নেই, এই জন্য আইমান ছাড়াও নাম্বার নেই। রায়হান আফসোস করে বলল, ও আচ্ছা আচ্ছা পিয়াসা, তোমার এইম ইন লাইফ কি বা কেরিয়ার নিয়ে কোনো স্বপ্ন আছে কি? পিয়াসা মাথা নিচু করে ধীর গলায় জানালো, স্যার এসব বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি আর যাই, বাসায় তাড়া আছে, অন্য একদিন আপনাকে বলবো। রায়হান দেখলো সেদিন দেরি হতেই বেদম মার খেলো সৎমায়ের হাতে। চট করে নিজের পকেট থেকে একটা মোবাইল বের করে নিল। সিম সব পিয়াসার দিকে এগিয়ে ধরলো। বলল, আমার দুটো মোবাইল, এটা তুমি রাখো। মুহূর্তে মুখ মলিন করে ফেললো পিয়াসা। তার আত্মসম্মানে বাঁধল ক্ষোভ। এটাকে রায়হান ছেড়ের দয়া মনে হলো তার কাছে। বলল, না স্যার প্লিজ, আপনি কেন আমাকে ফোন দিবেন? আরে মেয়ে, দিচ্ছি কই, তুমি ফ্রি টাইমে ঠিক সেই কথাগুলো আমার সাথে শেয়ার করবে, যা এখন বলতে তুমি। এরপর আমাকে সেট দিয়ে দিবে, কারণ কলেজে আসলে অতিরিক্ত সময় তোমার বা আমার কারোই হচ্ছে না। এবার পিয়াসা অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা নিল। রায়হান চলে গেল। পিয়াসা ভাবনার এগুল উগুল করে কোনো সত্যর পেল না। রায়হান স্যার এতটা ভালো, এতটা আন্তরিক, নাকি সেদিনে আমার দুর্দশাগ্রস্ত জীবন সম্পর্কে স্যার কিছুটা আঁচ করতে পেরেছে? করতে পারাটাই যুক্তিযুক্ত, আর তার জন্য কি এই অসীম সহানুভূতি? এদিকে কলেজের বারান্দায় একপাশে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখে গেল আইমান। আজ কিছু না বললেও কাল ঠিকই পিয়াসাকে নাজেহাল করতে ভুল করবে না সে। বন্ধু রায়হানকে কিছুই বলল না সে, কারণ সে জানে পিয়াসা আজ তো একটা খারাপ মেয়ে। পিয়াসা মোবাইলের সুইচ অফ করে ব্যাগের ভেতরে রাখলো। চলে গেল বাসায়। তাদের বাসার গেট দিয়ে ঢুকতেই সে যা দেখলো তাতে আটকে গিয়ে চিৎকার দিয়ে উঠল। পিয়াসা থমকে দাঁড়িয়ে যায় বাসার সামনে খালি স্থানে। পুলিশ কেন তাদের বাসার সামনে? ছোটবেলার চোখের সামনে দেখা একটা বিচ্ছিন্ন ঘটনার পরে হতেই পুলিশ দেখলে পিয়াসা ভীতস্ত হয়ে যায়, তার আত্মরাম খাঁচা থেকে পালায়। এ তো মানুষের জটকা কেন তাদের বাসার সামনে? সব বাসার মানুষ তাদের বাসার ভিতরে কেন? পাশের বাসার মিনা আন্টি এসে পিয়াসাকে বুকে চেপে ধরে, টেনে নিয়ে যায় বাসার ভিতরে। আর বাবার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। পিয়াসা বাবার বুকের উপর আছড়ে পড়ে। আকাশ মাটি এক করে গলা ফাটিয়ে বিলাপ করে, নানান প্রশ্নবাণে পরিচিত জনদের জর্জরিত করে ফেলে। সবাই চুপ হয়ে নীরবে অশ্রু ফেলছে। পুলিশ তাকে জানায়, আপনার বাবাকে আপনার সৎমা বিস্ফোরকে হত্যা করেছে। আমার ফোন পেয়ে এসেছি, যদিও তিনি পুরোদমে অস্বীকার করেছে। আমরা ওনাকে থানা নিয়ে যাচ্ছি, লাশও নিয়ে যাচ্ছি, পোস্টমর্টম হবে। পুলিশ চলে গেলে আশেপাশের মানুষও চলে যায়। সৎ মায়ের বোন এসেছে সৎ বোন দুটোকে নিয়ে যেতে। পিয়াসা যেখানেই নিজের এতিম অসহায় হয়ে গেল, সেখানে বোনদের কিভাবে নিজের করে রাখবে? সবাই বলাবলি করছে, এই মেয়েটার কি এখন কি হবে? কোথায় যাবে? কে আশ্রয় দেবে এই উঠতি বয়সের মেয়েটাকে? পিয়াসা 9 বছরের সৎ বোন রিয়াকে জিজ্ঞেস করে বাবার মৃত্যুর কারণ। সীমা রিয়ার চেয়ে 3 বছরের বড়। সে সত্যিটা বলল না, কিন্তু সে জানে রিয়া হুড় করে যা জানে সব বলে দিবে।
মেরে মেরে সরে জানতে চায়, রিয়া পুলিশ যে বলল আব্বুকে তোর আম্মু বিষ খাইয়েছে, এটা সত্যি বোন? রিয়া কাঁপতে কাঁপতে বোন পিয়াসের হাত ধরে বলল, আপু তুমি সকালে স্কুল যাওয়ার পর আম্মু আর আব্বু তোমাকে নিয়ে ঝগড়া লাগছে। আম্মু বলে পিয়াসাকে অনেক পড়াশোনা করামো।